নমস্কার বন্ধুরা, গপ্পহাট বাই শ্রীতে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মণিমুক্ত। আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন। নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্পহাট বাই শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। শুরু হচ্ছে আজকের গল্প, প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু রচিত ষষ্ঠীর কৃপা। গল্পটি নেওয়া হয়েছে নিউ লতিকা প্রকাশনীর পরশুরাম গল্প সমগ্র থেকে। ষষ্ঠী পুজোর পর সুকুমারী তার ছেলেকে পিঁড়ির ওপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। সুকুমারীর বয়স 24, তার স্বামী গোকুল গোস্বামী 54। গোকুলবাবু বললেন, ইহ, কি চমৎকার দেখাচ্ছে তোমাকে সুকু, যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন। সুকুমারী হাত জোর করে বললে, তোমার পায়ে পড়ি, এইবার আমাকে রেহাই দাও। 7 বৎসর তোমার কাছে এসেছি, তার মধ্যে 6টি সন্তান প্রসব করেছি। 5টি গেছে, একটি এখনো বেঁচে আছে। আমি আর পারি না, শরীর ভেঙে গেছে। আবার যদি পোয়াতি হই তো মরবো, এই খোকাও মরবে। গোকুলবাবু সহাস্যে বললেন, বালাই, মরবে কেন? সন্তান জন্মায়, বাঁচে, মরে, সবই ভগবানের ইচ্ছা, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফলভোগ শেষ হয়েছে, ফাঁড়া কেটে গেছে, এখন আর কোনো ভয় নেই। গোকুলচন্দ্র গোস্বামী শেওড়াগাছির সাব রেজিস্ট্রার। খুব আরামের চাকরি, কাজ কম, তার বসতবাড়ির কাছেই কাছারি। গোকুলবাবু পণ্ডিত লোক, অনেক শাস্ত্র জানেন, বাংলা ইংরেজি নভেলও বিস্তর পড়েছেন। অবস্থা ভালো, দেবত্র সম্পত্তি আছে, বেনামে তেজারতিও করেন। 7 বৎসর পূর্বে ইনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানস সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন। ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে, আগেকার স্ত্রীপুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না, নতুন সংসার পাতবেন। তার কোনো বাধা হলো না। অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে এলো। প্রথম স্ত্রী কাত্যায়নী 3 ছেলে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে রইলেন। স্বামীর কাছ থেকে কিছু মাসোহারা পান, তাছাড়া কোনো সম্বন্ধ নেই। 2 মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, তারা শ্বশুরবাড়িতে থাকে। স্বামীর প্রবোধ বাক্য শুনে সুকুমারী বললে, মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না। কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে, দিল্লির মন্ত্রীরাও তা ভালো মনে করেন। তুমি এত খবর রাখো, এটা জানো না? কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে এসো। গোকুলবাবু বললেন, তারা ছাই জানে, তবে বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করো, তিনি তো শুনেছি ডাক্তার। পাগল হয়েছ নাকি সুকু? ছি ছি ছি, নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধূর মুখে এই কথা? অল্পবিদ্যা ভয়ঙ্করী। একটুখানি লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে এইসব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে? কৃত্রিম উপায় জন্মরোধ করা একটা মহাপাপ, তা জানো? প্রজাবৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন। গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য। ভগবানের এই বিধানের ওপর হাত চালাতে চাও? শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে, তাই প্রাণের দায় বলছি। আমি মুখ্য মানুষ, কিছুই জানি না, ন্যায় অন্যায়ও বুঝি না, কিন্তু ভগবানের ওপর হাত না চালায় কে? ভগবান ল্যাংটা করে পাঠিয়েছিলেন, কাপড় পরছো কেন? দাড়ি কামাও কেন? দাঁত বাঁধিয়েছো কেন? রাধা মাধব, এসব কথা মুখে এনো না সুকু, জিভ খসে যাবে। দিল্লির মন্ত্রীদের তো খসে না? খসবে খসবে, পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে। শাস্ত্রে যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না, তার বাইরে গেলেই মহাপাপ। এইটে জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারও নিস্তার নেই। তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল, তাই এতদিন দুঃখ পেয়েছো। ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে। যা বিধিলিপি তা মাথা পেতে মেনে নিতে হয়। এসব বড় গুঁড়ো কথা একদিন তোমাকে বুঝিয়ে দেব,
সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল। 6 মাস যেতে না যেতেই সুকুমারী আবার অন্তঃসত্ত্বা হলো এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল। ডাক্তার জানালেন অতি বিশ্রী অ্যানিমিয়া, তার উপর নানান উপসর্গ। কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো চিকিৎসা করানো হয় তবে বাঁচলেও বাঁচতে পারে। ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন, তুমি কিচ্ছু ভেবো না সুকু, জ্যোতিষশাস্ত্রী মশায়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও, 2 দিনে সেরে উঠবে। পুজোর আগে গোকুলবাবু সুকুমারীকে বললেন, অনেককাল বাইরে যাইনি, শরীরটা বড় বেজুত হয়ে পড়েছে। পুজোর বন্ধের সঙ্গে আরো 7 দিন ছুটি নিয়েছি। মোক্তার নরেশবাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন, আমিও তাদের সঙ্গে ঘুরে আসবো। আর তুমি ভেবো না, ঠিকে ঝি রইল, ছোড়া চাকর গুপে রইল, গয়লা বউ রোজ দুবেলা তোমাকে দেখে যাবে। আমি কালী পুজোর কাছাকাছি ফিরে আসবো। গোকুলবাবু চলে যাবার কিছুদিন পরেই সুকুমারী একেবারে শয্যা নিলে। কোনো রকমে 3 সপ্তাহ কেটে গেল। তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হলো দম বন্ধ হয়ে আসছে। ঘরে হারিকেন লণ্ঠন জ্বলছে, অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না। খোকা পাশেই শুয়ে আছে, তার মাথায় হাত দিয়ে সুকুমারী মনে মনে বললে, মা জগদম্বা, আমি তো চলে যাচ্ছি, আমার ছেলেকে কে দেখবে? হে মা ষষ্ঠী, দয়া করো, দয়া করো, আমার খোকাকে রক্ষা করো। সহসা ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন। মধুর স্বরে প্রশ্ন করলেন, কি চাও বাছা? সুকুমারী বললে, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা, শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায়, তোমার দয়াতেই বাঁচে। যিনি সর্বভূতে মাতৃরূপে থাকেন তুমিই সেই দেবী। মাগো, আমি যাচ্ছি, আমার ছেলেটাকে দেখো। সুকুমারীর কপালে পদ্মহস্ত বুলিয়ে দেবী বললেন, তোমার ছেলের ব্যবস্থা আমি করছি, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। সুকুমারী ঘুমিয়ে পড়ল। ষষ্ঠী দেবী ডাকলেন, মেনি। একটি প্রকাণ্ড বেড়াল সামনে এলো। ধপধপে সাদা গা, মাথার লোম কালো, মাঝে সরু সিথি, লেজে সারি সারি চুড়ির মতন দাগ। পিছনের 2 পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের 2 পা জোর করে মেনি বললে, মিয়াও। কি আজ্ঞা করছেন মা? তুই এই খোকার ভার নে। আমি যে বেড়াল মা। তুই মানুষ হয়ে যা। নিমেষের মধ্যে মেনির রূপান্তর হলো। একটি সুশ্রী যুবতী আবির্ভূত হয়ে বললে, মা, আমি খোকার ভার নিচ্ছি, কিন্তু আমারও তো বাচ্চা আছে, তাদের দশা কি হবে? আগেকার জুল্লোর জন্য ভাবি না, তারা বড় হয়েছে, গেরস্থ বাড়িতে এঁটো খেয়ে চুরি করে ছুঁচো ইঁদুর উচ্চিংড়ে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে, কিন্তু 4টে দুগ্ধপোষ্য বাচ্চা আছে যে এখনো চোখ ফোটেনি, তাদের উপায় কি হবে? তুই মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবি, কিন্তু বাড়ির কর্তা কি ভাববে? গোসাই যদি দেখে ফেলে তবে মহা গন্ডগোল হবে যে। তোর কোনো ভয় নেই, যদি দেখেই ফেলে তবে গোসাইও বেড়াল হয়ে যাবে, আবার তো মানুষ হবে না, না চিরকালের মতন বেড়াল হয়ে যাবে, কোনো ফ্যাসাদ বাঁধাতে পারবে না, তোকেও বেশি দিন আটকে থাকতে হবে না, এই ছেলের একটা সুরাহা হয়ে গেলেই তুই ছাড়া পাবি। দেবী অন্তর্হিত হলেন। সুকুমারীর খোকা জেগে উঠে কাঁদতে লাগলো। মিনি তাকে বুকে তুলে নিল। বুবুক্ষু খোকা প্রচুর স্তন্য পেয়ে আনন্দে কাকুলি করে উঠল। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। গোকুলবাবু ফিরে এসেছেন। পরশু তাকে কাজে যোগ দিতে হবে। তিনি হাঁকডাক আরম্ভ করলেন, গুপে কোথায় গেলি রে? জিনিসগুলো নামিয়ে নে না। ঝি এর মধ্যেই চলে গেছে নাকি? কই, কারো তো সারা শব্দ নেই। ও সুকু, কোথায় গো? একবার বেরিয়ে এসো না। কেউ এলো না। অগত্যা গাড়োয়ানের সাহায্যে গোকুলবাবু নিজেই তার বিছানা তরঙ্গ ইত্যাদি নামিয়ে নিয়ে ভাড়া চুকিয়ে দিলেন। তারপর, সুকু ভালো আছো তো? খোকা ভালো আছে? চিঠি লেখনি কেন? বলতে বলতে ঘরে ঢুকলেন।
মিটমিটে হারিকেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলেন, তুমি কে গা? মেনি বললে, আমার নাম মেনকা, ওর দূর সম্পর্কের বোন হই। খবর পেলাম সুকু দিদির ভারী অসুখ, একলা আছেন, খোকাকে দেখবার কেউ নেই, তাই তাড়াতাড়ি চলে এলুম। গোকুলবাবু কৃতার্থ হয়ে বললেন, আসবে বই কি মেনকা, তা এসেছো যখন তখন থেকেই যাও। কেমন আছে তোমার দিদি? আহা, বেহুশ হয়ে ঘুমুচ্ছে, জ্বরটা বেশি নাকি? দিদি এইমাত্র মারা গেছেন। গোকুলবাবু মাথা চাপড়ে বিলাপ করতে লাগলেন, আমাকে একলাটি পেলে কোথায় গেলে গো, খোকার কি হবে গো, ইত্যাদি। মিনি বললে, চুপ করুন জামাইবাবু, কান্নাকাটি পরে হবে, দেরি করবেন না, লোক ডাকুন, সৎকারের ব্যবস্থা করুন। গোকুলবাবু তাই করলেন। দুদিন পরে গোকুলবাবু বললেন, ভাগ্যিস এসে পড়েছ মেনকা, তাই দুটো খেতে পাচ্ছি, ছেলেটাও বেঁচে আছে। চমৎকার মেয়ে তুমি। আমি বলি কি, এখানে এসেই যখন আমাদের ভার নিয়েছ তখন পাকা করেই নাও, গিন্নি হয়ে ঘর আলো করে থাকো। মেনি বললে, ইস, আপনার যে সবুজ সইছে না দেখছি, ব্যস্ত হচ্ছেন কেন? লোকে বলবে কি? দিদির জন্য শোকটা একটু কমুক, অসৌচ শেষ হোক, শ্রাদ্ধ শান্তি চুকে যাক, তারপর ও কথা বলবেন। শ্রাদ্ধ চুকে গেল, কিন্তু গোকুলবাবুর স্বস্তি নেই। মেনকার রকম সকম বড় সন্দেহজনক ঠেকছে। চুপ করে থাকতে না পেরে তিনি বললেন, হ্যাঁ গা মেনকা, তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না। আইবুড়ো মেয়ে বলি, তোমার দুধ আসে কি করে? আমি দেখেছি তুমি খোকাকে খাওয়াও, ছেলেপিলে হয়েছে নাকি? স্পষ্ট করে বলো বাপু, যতই সুন্দরী হও, নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না। মেনি হেসে বললে, লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি? ভয় নেই গোসাই ঠাকুর, আমার চরিত্রে এতটুকু খুঁত পাবে না। আমি একেবারে খাঁটি, যাকে বলে অপাপ বিদ্যা। অত শাস্ত্র পড়েছ, পয়স্বিনী কন্যার কথা জানো না? আমি হচ্ছি তাই। মাঝে মাঝে দুধ আসে, 3-4 মাস থাকে, আবার দিন কতক বন্ধ হয়। তোমার ভাগ্য ভালো যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে, তাই তোমার আধমরা ছেলেটা বেঁচে গেল। নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পাইনি। গোকুলবাবুর মনের খুঁতখুঁতুনি দূর হলো না, কিন্তু মেনকার রূপ তাকে জাদু করেছে। ভাবলেন, শ্রীরত্নং দুষ্কুলাদপি, যা থাকে কপালে, মেনকাকে ছাড়তে পারবো না। 2 মাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল। গোকুলবাবুর অশান্তি বাড়তে লাগলো। মেনকার রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায়? রবিবারেও দুপুরে 2-3 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না, হয়তো রোজই বেরিয়ে যায়। গোকুলবাবু স্ত্রৈণ হয়ে পড়েছেন। তৃতীয় পক্ষের রূপসী স্ত্রীকে চটাতে চান না। তবুও একদিন বলে ফেললেন, হ্যাঁ গা, তুমি মাঝে মাঝে কোথাও উধাও হও। মেনকা বললে, সে খোঁজে তোমার দরকার কি? আমি তো জেলখানার কয়েদি নই। তুমি রোজ সন্ধ্যাবেলা কোথায় আড্ডা দিতে যাও, আমি কি তা জানতে চাই? গোকুলবাবু স্থির করলেন, চুপ করে থাকা উচিত নয়, জানতে হবে কার কাছে যায়। তিনি একটা টর্চ কিনে শোবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে মেনকা টের না পায়, অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন। রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন। মেনকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল। গোকুলবাবুও খালি পায়ে তার পিছু নিলেন। উঠোন পার হয়ে খিড়কির দরজা খুলে মেনকা বাড়ির পিছন দিকের একটা ছোট চালা ঘরে ঢুকলো। সেখানে কাঠকয়লা আর ঘুঁটে থাকে। মেনকার পরনে সাদা শাড়ি, সেজন্য অন্ধকারেও তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু চালাঘরের ভেতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন মেনকা নেই। একটা সাদা বেড়াল শুয়ে আছে, 4টে বাচ্চা তার দুধ খাচ্ছে। চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন, মেনকা। মিনি বললে, কেন? চেঁচিও না, আমার বাচ্চারা ভয় পাবে। মেনকার রূপান্তর দেখে গোকুলবাবুর মাথার মধ্যে সব গুলিয়ে গেল। হাত থেকে টর্চ খসে পড়ল,
কিন্তু অন্ধকারেও তার দৃষ্টিশক্তি বিশেষ কমল না। তিনি আশ্চর্যও হলেন না, শুধু মর্মাহত হয়ে বললেন, রাধা মাধব, ব্রাহ্মণের বাড়িতে জারদ সন্তান? মেনি বললে, ম্যাও। আহা, কি আমার ব্রাহ্মণ রে, নিজের মুখটা না হয় দেখতে পাচ্ছ না, পিছনে হাত দিয়ে দেখো না একবার। গোকুলবাবু পিছনে হাত দিয়ে দেখলেন তার একটি প্রমাণ সাইজ ল্যাজ বেরিয়েছে। তাতেও তিনি আশ্চর্য হলেন না, অত্যন্ত রেগে গিয়ে বললেন, কুলোটা মাগি, কতগুলো নাগর আছে তোর? অত আমার হিসেব নেই, এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা। তুমি আমাকে তারাবার কে হে গোসাই? জানো না, আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ, যাকে বলে ম্যাট্রিয়ার্কি। আমাদের সংসারে মদ্দাদের সর্দারি চলে না, তারা একেবারে উটকো, শুধু ক্ষণেকের সাথী। গোকুলবাবু প্রচণ্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন। মেনি এক লাফে সরে গিয়ে চেঁচিয়ে ডাকল, মেনির রুচি বৈচিত্র্য আছে। সে হরেক রকম পতির ঔরসে হরেক রকম অপত্য লাভ করেছে। তার ডাক শুনে নিমেষের মধ্যে সাদা কালো পাঁশুটে পাটকিলে ডোরাকাটা প্রভৃতি নানা রঙের বেড়াল ছুটে এসে বললে, কি হয়েছে মা? মেনি বললে, এই বজ্জাত হুলোটাকে দূর করে দে। মেনির 7টা জোয়ান বেটা বাঘের মতন লাফিয়ে হুলোদশাগ্রস্ত গোকুলবাবুকে আক্রমণ করলে। তিনি ক্ষতবিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন। 3 দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্যায়নী দেবী এই চিঠি পেলেন। পূজনীয়া বড়দিদি, আমি আপনার অভাগিনী ছোট বোন, 3য় পক্ষের সতীন মেনকা। কাল রাত্রে গোসাই আমার সঙ্গে ঝগড়া করে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। যাবার সময় পৈতে ছিঁড়ে দিব্যি গেলে বলে গেছেন আর কদাপি ফিরে আসবেন না। সংসারে তার ঘেন্না ধরে গেছে। তার বিষয় সম্পত্তি দেখা আমার সাধ্য নয়। অতএব আপনি পত্রপাঠ আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন, নিজের বিষয় দখল করুন। সুকুদিদি একটি ছেলে রেখে গেছেন, এখন তার বয়স 9-10 মাস হবে। খাসা ছেলে, দেখলেই আপনার মায়া হবে। আমি আর এখানে থাকবো না, আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে যাব। ইতি সেবিকা মেনকা। কাত্যায়নী দেরি করলেন না, তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটে ফিরে এলেন। সুকুমারের ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন, এ আমারই ছোট খোকা। মেনকা আশ্চর্য মেয়ে, মোটেই লোভ নেই। কাত্যায়নী তার ছোট সতীনের জন্য একটা মাসোহারার ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু মেনকা বললে, কিছু দরকার নেই দিদি, আমার মায়ের ওখানে কোনো অভাব নেই। রাহা খরচ পর্যন্ত সে নিলে না। চলে যাবার সময় বললে, দিদি আপনি সধবা মানুষ, কর্তার খবর পান আর না পান, মাছ অবশ্যই খাবেন, নয়তো তার অমঙ্গল হবে। আর আমার একটি অনুরোধ আছে, একটা বুড়ো হুলো বেড়াল রোজ এ বাড়িতে আসে, তাকে একটু দয়া করবেন, ভাতের সঙ্গে কিছু মাছ মেখে খেতে দেবেন, পারেন তো একটু দুধও দেবেন। আহা, বেচারা অথর্ব হয়ে গেছে। কাত্যায়নী বললেন, তুমি কিচ্ছু ভেবো না বোন, তোমার হুলোকে আমি ঠিক খেতে দেবো। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা। পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত 9টায়।